নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুমনা। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন এক গোপন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো আপনারা আমাকে ঘৃণা করবেন অথবা আমার পরিস্থিতির শিকার হওয়াটা বুঝতে পারবেন। এই গল্পটা একাকিত্বের, এই গল্পটা ভুলের, আর এই গল্পটা এক নিষিদ্ধ সম্পর্কের। মূল গল্পে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন ফিরে যাই সেই দিনগুলোতে। আমার নাম সুমনা, বয়স ৩২। দেখতে শুনতে আমি বেশ সুন্দরীই বলা চলে। অন্তত আয়নার সামনে দাঁড়ালে নিজের যৌবনকে যখন এখনও অটুট দেখি তখন নিজেরই গর্ব হয়। কিন্তু এই গর্ব করার মতো কেউ আমার জীবনে নেই। আমার স্বামী ইমতিয়াজ সাহেব বয়সে আমার চেয়ে প্রায় ১৫ বছরের বড়। উনি এক মস্ত বড় ব্যবসায়ী, টাকার পাহাড় গড়েছেন, কিন্তু সেই পাহাড়ে চড়ার সময় বা সঙ্গী কোনোটাই ওনার নেই। আমাকে বিয়ে করেছিলেন সম্ভবত ঘরের শোভাবর্ধনকারী কোনো আসবাবপত্রের মতো সাজিয়ে রাখার জন্য। বিয়ের পর প্রথম ২-১ বছর তাও একটু সময় দিতেন, কিন্তু এখন তো মাসের ১৫ দিনই উনি ঢাকার বাইরে বা দেশের বাইরে থাকেন। আর যখন বাসায় থাকেন তখনও ল্যাপটপ আর ফোনের স্ক্রিনে মুখ গুজে পড়ে থাকেন। আমার শরীরের চাহিদা তো দূরের কথা, মনের খবর নেওয়ারও সময় ওনার নেই। এই বিশাল ডুপ্লেক্স বাড়িতে আমি একা। অবশ্য পুরোপুরি একা না, এই বাড়িতে আরেকজন থাকে, আকাশ, ইমতিয়াজ সাহেবের প্রথম পক্ষের ছেলে। ওর মায়ের মৃত্যুর পর ইমতিয়াজ সাহেব আমাকে বিয়ে করেন। আকাশ তখন বেশ ছোট ছিল, ক্লাস ৫ বা ৬-এ পড়ত। আমাকেও শুরু থেকেই মা বলে ডাকত না, আন্টি বলত। আমিও জোর করিনি, ও নিজের মতো থাকত, আমি আমার মতো। সময়ের সাথে সাথে আকাশ বড় হল, এখনও ভার্সিটিতে পড়ে, সেকেন্ড ইয়ার। লম্বায় ও এখন ওর বাবার চেয়েও বড়, জিম করে শরীরটা বেশ শটান বানিয়েছে। ওর গলার স্বর ভারী হয়েছে, কাঁধ চওড়া হয়েছে। আগে ওকে আমি ছোট বাচ্চার মতো দেখতাম, কিন্তু গত ৬ মাস ধরে আমার দেখার দৃষ্টিকোণ দিতে একটা অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। ঘটনার শুরুটা হয়েছিল খুব সাধারণ একটা ভুল বোঝাবুঝি বা ইশারা থেকে। সেদিন ছিল প্রচণ্ড গরম, লোডশেডিং চলছিল। আমি ড্রয়িং রুমে পাতলা একটা সুতির শাড়ি পরে সোফায় শুয়েছিলাম। কারেন্ট ছিল না বলে শাড়ির আঁচলটা অসতর্কভাবে বুকের থেকে একটু সরে গিয়েছিল, আমি খেয়াল করিনি। আকাশ তখন বাইরে থেকে ঘেমে নিয়ে ঘরে ঢুকল। ও সোজা ফ্রিজের দিকে যাচ্ছিল জল খেতে, কিন্তু হঠাৎ ওর চোখ পড়ল আমার দিকে। আমি আধো ঘুমেছিলাম, কিন্তু কারো উপস্থিতিতে চোখ মেললাম। দেখলাম আকাশ আমার দিকে তাকিয়ে আছে। না, সাধারণ তাকানো নয়, ওর চোখে আমি এক অদ্ভুত ঘোর দেখলাম। ও আমার অনাবৃত পেটের দিকে তাকিয়েছিল। আমি নড়বড়ে গলায় বললাম, আকাশ, কখন এলি? ও যেন চমকে উঠল, তোতলে বলল, এই তো আন্টি, কারেন্ট নেই তাই। ও দ্রুত চোখ সরিয়ে নিল, কিন্তু আমি লক্ষ্য করলাম ওর কান লাল হয়ে গেছে। সেই মুহূর্তটিতে আমি লজ্জিত হওয়ার বদলে নিজের ভেতরে একটা অদ্ভুত ভালো লাগা অনুভব করলাম। কেউ তো অন্তত আমাকে দেখছে, কেউ তো আমার শরীরের ভাঁজগুলোর কদর করছে, হোক না সে দৃষ্টিতে কিছুটা পাপ। সেই দিনের পর থেকে আমি ইচ্ছে করেই একটু অগোছালো থাকতে শুরু করলাম আকাশের সামনে। ব্লাউজের হুকটা হয়তো একটু ঢিলে করে রাখতাম, অথবা ও যখন পাশে বসে টিভি দেখত আমি গা ঘেঁষে বসতাম। আমি বুঝতে পারতাম আমার শরীরের উষ্ণটা ওকে অস্থির করে তোলে। ও বারবার উসখুস করত, কিন্তু উঠে যেত না। এই ব্যাপারটা আমাকে এক ধরনের পৈশাচিক আনন্দ দিত। আমার একাকিত্বের জ্বালা মেটানোর জন্য আমি আকাশের এই দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করলাম। আসল ঘটনাটা ঘটল গত বর্ষায়। ইমতিয়াজ সাহেব সিঙ্গাপুরে ট্যুরে গেছেন। বাড়িতে শুধু আমি, আকাশ আর কাজের বুয়া। বুয়া আবার রাতের কাজ শেষ করে নিজের কোয়ার্টারে চলে যায়। বাইরে তখন মুষলধারে বৃষ্টি, জানালার কাঁচ ভেঙে যেন আকাশ ভেঙে পড়ছে। আমি আমার বেডরুমে বসেছিলাম। হঠাৎ প্রচণ্ড শব্দে বাজ পড়ল। আমি বরাবরই বাজ পড়ার শব্দে ভয় পাই। ভয়ে আমি কুঁকড়ে গেলাম। কারেন্ট চলে গেল মুহূর্তের মধ্যে। পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। মোবাইলের টর্চ চালিয়ে আমি ড্রয়িং রুমে আসলাম মোমবাতি খুঁজতে। সিঁড়ি দিয়ে নামতেই দেখি আকাশও নিচে নেমে এসেছে, ওর হাতেও মোবাইলের আলো। মা আমাকে দেখে ও বলল, আন্টি, ভয় পাচ্ছ? আমি বললাম, খুব। তুমি কোথায় যাচ্ছ? আমি মোমবাতি খুঁজতে যাচ্ছিলাম। তুমি ঘরে যাও, আমি দিয়ে আসছি। আমি ওকে আটকালাম, বললাম, না, একা ঘরে থাকতে আমার দম বন্ধ লাগছে। তুমি কি একটু আমার সাথে বসবে যতক্ষণ না কারেন্ট আসে? আকাশ একটু ইতস্তত করল, তারপর বলল, আচ্ছা চলো। আমরা সোফায় পাশাপাশি বসলাম,
বাইরে বৃষ্টির দৌড় আরও বাড়ল। মোমবাতি জ্বালানো হলো, কিন্তু সেই আধো আলো আধো ছায়ায় পরিবেশটা কেমন যেন মাদকতায় পূর্ণ হয়ে উঠল। আমি আকাশের দিকে তাকালাম। মোমবাতির আলোয় ওর মুখটা মায়াবী লাগছিল। ওর টি শার্টের হাতা ভেদ করে পেশিবহুল হাতটা দেখা যাচ্ছে। আমি ইচ্ছে করেই ভয়ের ভান করে ওর হাতটা খপ করে ধরলাম। যখন আরেকবার বাজ পড়ল, বললাম, আকাশ। ও আমাকে অভয় দিয়ে বলল, ভয় নেই আন্টি, আমি তো আছি। আমি হাতটা ছাড়লাম না, বরং ওর হাতের উপর আমার আঙুলগুলো বোলাতে শুরু করলাম। আমি টের পাচ্ছিলাম ওর শরীরে কাঁপুনি দিচ্ছে। আমি ফিসফিস করে বললাম, তুই কত বড় হয়ে গেছিস আকাশ, তোর বাবাকে তো কখনো কাছে পাই না, তুইও কি তোর বাবার মতো ব্যস্ত হয়ে যাবি? ও আমার দিকে তাকালো। ওর চোখে তখন সেই ঘোরটা আবার ফিরে এসেছে। ও বলল, না আন্টি, আমি বাবার মতো না। আমি একটু সাহস করে আমার শরীরটা ওর দিকে ঝুঁকিয়ে দিলাম। আমার শাড়ির আঁচলটা কাঁধ থেকে খসে পড়ল। আমি সেটা ঠিক করলাম না। বললাম, জানি না, মাঝে মাঝে আমার খুব একা লাগে। মনে হয় এই বিশাল পৃথিবীতে আমার কেউ নেই, কেউ আমাকে একটু ভালোবাসে না, কেউ আমাকে একটু জড়িয়ে ধরে না। আমার গলার স্বর তখন কান্নায় ভিজে আসছিল। এটা সম্পূর্ণ অভিনয় ছিল না, এর মধ্যে আমার জমানো কষ্টও ছিল। আকাশ হয়তো সেটা বুঝতে পারল। ও আবেগের বশবর্তী হয়ে বা উত্তেজনায় আমার কাঁধে হাত রাখল। কিন্তু না আন্টি, ওর হাতের স্পর্শ পাওয়া মাত্রই আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি ওর বুকে মাথা রাখলাম। ওর হৃৎস্পন্দন আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, থক 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 থক, যেন ও দৌড়ে এসেছে অনেক দূর থেকে। আমি মুখ তুলে ওর দিকে তাকালাম। আমাদের মুখ তখন খুব কাছাকাছি। আমি ওর ঠোঁটের দিকে তাকিয়ে রইলাম। এটা ছিল একটা ভুল ইশারা, একটা ভুল ইঙ্গিত, কিন্তু সেই মুহূর্তে সঠিক বেঠিকের জ্ঞান আমার ছিল না। আমি আলতো করে বললাম, আকাশ, তুই কি আমাকে একটু জড়িয়ে ধরবি? খুব শীত করছে আমার। আকাশ যেন মন্ত্রমুগ্ধের মতো ছিল। ও ধীরে ধীরে ওর দুই হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরল। প্রথমে আলগাভাবে, তারপর ক্রমশ শক্ত করে। ওর শরীরের দিকে তাকিয়ে থাকার সময় বা ওর স্পর্শ পাওয়ার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হচ্ছিল। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওর কোমরে হাত দিয়ে ওকে আমার শরীরের সাথে আরও নিবিড়ভাবে চেপে ধরলাম। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। আমি বুঝতে পারছিলাম ও কাঁপছে। অভিজ্ঞ নারীর মতো আমি ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, ভয় পাচ্ছিস? ও কোনো উত্তর দিল না, শুধু আমাকে আরও শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। আমি ওর গলায় মুখ গুজে দিলাম। ওর গায়ের একটা বুনো গন্ধ আমার নাকে আসছিল, যা আমাকে পাগল করে দিচ্ছিল। আমি ওর চুলে হাত বোলাতে বোলাতে ওর মুখটা তুলে ধরলাম। বাইরে তখন ঝড়ের তাণ্ডব, আর ঘরের ভেতর আমাদের দুজনের বুকের ভেতর আরেক ঝড়। সামাজিক সম্পর্ক, সতীন সন্তান বা বয়সের ব্যবধান, সবকিছু সেই ঝড়ে উড়ে গেল। ও যখন কম্পিত ঠোঁটে আমার ঠোঁট স্পর্শ করল, আমি বাধা দিলাম না, বরং আমি সেই ভুলের সাগরে নিজেকে ভাসিয়ে দিলাম। সে রাতে সেই বৃষ্টি আমাদের অনেক পাপ ধুয়ে দিতে পারত, কিন্তু উল্টো সেই বৃষ্টি আমাদের এক নিষিদ্ধ সম্পর্কে বেঁধে দিল। সকালে যখন আকাশ আমার ঘর থেকে বের হলো, তখনও আর সেই লাজুক ছেলেটা নেই। আর আমি তখন এক তৃপ্ত কিন্তু অপরাধ বোধে দগ্ধ নারী। আমরা জানতাম এই সম্পর্কের কোনো নাম নেই, কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু এক ছাদের নিচে থেকে চোখের ইশারায় সামান্য স্পর্শে আমাদের এই গোপন খেলা চলতে থাকলো। ইমতিয়াজ সাহেব যখন টাকার পেছনে ছুটছেন, তখন তার স্ত্রী আর সন্তান ঘরের ভেতরেই গড়ে তুলেছে এক অন্য সংসার, যেখানে ভালোবাসা নেই, আছে শুধু তীব্র আকাঙ্ক্ষা আর এক বুক ধড়ফড়ানি। এখন আকাশ আমাকে অন্য চোখে দেখে। খাবার টেবিলে বসে যখন ও আমার দিকে তাকায়, আমি জানি ও কি ভাবছে। আমি জানি আমি ভুল করছি, কিন্তু এই ভুল থেকে বের হওয়ার রাস্তা আমার জানা নেই, অথবা কে জানে, হয়তো আমি বের হতেই চাই না। পাঠক বন্ধুরা, এই ছিল আমার জীবনের গল্প। আপনারা হয়তো আমাকে খারাপ ভাবছেন, কিন্তু বিশ্বাস করুন, একাকিত্ব মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। আপনারা আমার জায়গায় থাকলে কি করতেন? কমেন্টে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক দিন। ধন্যবাদ।